যেই দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান তার কন্যারে নিয়ে সিনেমা দেখতে হলে যান, সেই দেশে ক্ষমতাসীন দল বিএনপির নেতার অনুরোধে ব্রাহ্মণবাড়িয়ায় সিনেমা প্রদর্শনী বন্ধ হয় কিভাবে? এইটা অনুরোধ নাকি নির্দেশ? কোন আশঙ্কার ভিত্তিতে এই অনুরোধ বা নির্দেশ? তাহলে কি বাংলাদেশের সাংস্কৃতিক পরিমণ্ডলের নিয়ন্ত্রণ উগ্রবাদী ডানপন্থীদের হাতে? এই প্রশ্নগুলা রেখে গেল। ব্রাহ্মণবাড়িয়ায় বনলতা এক্সপ্রেস সিনেমার প্রদর্শনী বন্ধ হয়ে গেছে। এইটা শুনে অনেকেই হয়তো ভাবতে পারেন, এইটার এমন কি? একটা সিনেমা দেখাইলো কি না তাতে দেশের কি যায় আসে? এখন প্রশ্ন হইল, এইখানে আসলে ঘটনাটা কি ঘটলো? ঘটনাটা খুব সাধারণ। একটা সিনেমা যেটা রাষ্ট্রীয় অনুমোদনপ্রাপ্ত, দেশে ও দেশের বাইরে বিভিন্ন জায়গায় প্রদর্শিত হয়েছে, দর্শক দেখছে, আলোচনা হয়েছে, সেই চলচ্চিত্র প্রদর্শনের উদ্যোগ নেয় ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি। তারপর শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা। এইবার 29শে মে বিকালবেলা জেলা শহরের কান্দিপাড়াস্থ জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত একটা জরুরি বৈঠকের পর সিনেমাটা প্রদর্শন করতে না দেওয়ার ঘোষণা দেয় কওমি শিক্ষার্থীদের একটা অংশ। কওমি ছাত্র ঐক্য পরিষদের কিছু নেতাও তাদের সঙ্গে একত্রিত হয়ে এই প্রদর্শনীর বিরোধিতা করে। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কার কথা বলে শেষ পর্যন্ত প্রদর্শনী স্থগিত হয়। পরবর্তীতে বিকল্প প্রদর্শনীর উদ্যোগও প্রশাসনিক হস্তক্ষেপে বন্ধ হয়ে যায় বলে অভিযোগ ওঠে। আসলে কি ঘটে জানেন? ইতিহাসের সবচেয়ে বড় ভুলগুলা প্রায় ছোট ছোট ঘটনার ছোট ভাইবা অ্যাভয়েড করার মধ্য দিয়ে শুরু হয়। কারণ ব্রাহ্মণবাড়িয়ার ঘটনাটা তো কোনো সিনেমার গল্প না, এটা একটা রাষ্ট্রের গল্প, একটা সমাজের গল্প, একটা সময়ের গল্প। মোদ্দা কথা, এইটা ক্ষমতার গল্প। এইটা বাংলাদেশের রাষ্ট্র নামক প্রতিষ্ঠানের গল্প। একটা স্বাধীন দেশে রাষ্ট্রের অনুমোদনপ্রাপ্ত, আইনের চোখে সম্পূর্ণ বৈধ একটা চলচ্চিত্র প্রদর্শনের নিরাপত্তা যদি রাষ্ট্র নিশ্চিত করতে না পারে, তাহলে রাষ্ট্র আসলে কি নিশ্চিত করতে পারে? রাস্তা, সেতু, নির্বাচন, বিনিয়োগ, আইনের শাসন। আমাদের বলা হয় রাষ্ট্র নাকি শক্তিশালী, কিন্তু রাষ্ট্রের শক্তির প্রকৃত পরীক্ষা কখনো দুর্বল মানুষের সামনে হয় না। প্রকৃত পরীক্ষা হয় তখন যখন সংগঠিত চাপ, সংগঠিত ভয়, সংগঠিত হুমকির সামনে দাঁড়াইতে হয়। ব্রাহ্মণবাড়িয়ায় সেই পরীক্ষায় রাষ্ট্র ফেল করছে, এবং সবচাইতে ভয়ঙ্কর বিষয় হইল এই ফেল করাটা এখন আর নতুন কিছু না, ধীরে ধীরে এইটা নিয়মে পরিণত হইতেছে। আজকে সিনেমা, এর আগের দিন ফুটবল, তার আগে নাটক, তার আগে বাউল উৎসব, তার আগে সাংস্কৃতিক অনুষ্ঠান, তার আগে ভাস্কর্য, তার আগে বই। প্রতিবার একই দৃশ্য। কিছু মানুষ গলা উঁচায় ফাপড় নেবে, কিছু মানুষ হুমকি দেবে, আর কিছু মানুষ বলবে আমরা এটা চাই না, আর প্রশাসন বলবে পরিস্থিতি বিবেচনায় স্থগিত। মজার ব্যাপার হইল, এই যে পরিস্থিতি নামের রহস্যময়ের জন্তুটারে আমরা কখনোই দেখি না, আমরা শুধু রেজাল্ট দেখি। রেজাল্ট হইল অধিকার স্থগিত, স্বাধীনতা স্থগিত, শিল্প সংস্কৃতি স্থগিত, রাষ্ট্রের দায়িত্ব স্থগিত। কিন্তু প্রশ্ন হইল, প্রশাসনের কাজ কি অধিকার স্থগিত করা নাকি অধিকার রক্ষা করা? ম্যাক্স ওয়েবার রাষ্ট্রকে সংজ্ঞায়িত করছিলেন এমন একটা প্রতিষ্ঠান হিসেবে যার হাতে বৈধ বল প্রয়োগের একচ্ছত্র অধিকার থাকে, অর্থাৎ কোনো সমাজে শেষ পর্যন্ত রাষ্ট্রই সিদ্ধান্ত নেবে। কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার সিদ্ধান্ত নিছে কে? ডিসি? আইন, সংবিধান, নাকি ফেসবুক পোস্ট, নাকি সম্ভাব্য মব? যদি সম্ভাব্য মবই সিদ্ধান্ত নিয়ে থাকে, তাহলে আমাদের সাহস করে স্বীকার করা উচিত এইটা শুধু একটা সিনেমা প্রদর্শনী বন্ধ হওয়ার ঘটনা না, এইটা রাষ্ট্রের সার্বভৌমত্বের আংশিক পরাজয়। কারণ রাষ্ট্রের সবচাইতে বড় সংকট তখনই শুরু হয় যখন মানুষ বিশ্বাস করতে শুরু করে আইনের চাইতে ভয় বেশি কার্যকর। অর্থাৎ আমরা এমন এক বাস্তবতায় ঢুকছি যেখানে সংবিধানের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠতেছে কারা বেশি প্রেশার দিতে পারে, আপত্তি করতে পারে। রাষ্ট্রবিজ্ঞানে এইটার একটা নাম আছে, ভেটো পলিটিক্স বা ভেটো প্লেয়ার্স থিওরি। আমি এরে বলি ভেটো রিপাবলিক, যেইখানে নির্বাচিত সংসদের চাইতেও বেশি কার্যকর হয়ে ওঠে সংগঠিত চাপ, আইনের চাইতে শক্তিশালী হয়ে ওঠে মবের সম্ভাবনা। আর এইটাই সবচাইতে ভয়ঙ্কর অবস্থান। কারণ আজ যদি একটা সিনেমা বন্ধ করা যায়, কাল একটা নাটক বন্ধ করা যাবে, পরশু একটা বইমেলা, তারপর একটা সেমিনার, তারপর একটা গান, তারপর আমাদের ভাবনা। ইতিহাসে কোনো সমাজ কখনো একদিনে অন্ধকারে ডোবে নাই। প্রথমে নিষিদ্ধ হয়েছে শিল্প, তারপর প্রশ্ন, তারপর মানুষ। ব্রাহ্মণবাড়িয়ার ঘটনারে আরও গভীরভাবে বুঝতে হইলে আরেকটা প্রশ্ন করতে হবে। এই যে যারা সিনেমার বিরোধিতা করতেছে, তারা আসলে কি চায়? তারা কি সিনেমা দেখতে চায় না? যদি তাই হইতো তাহলে তো কোনো সমস্যা ছিল না। গণতন্ত্রে কেউ সিনেমা দেখবে, কেউ দেখবে না, কেউ গান শুনবে, কেউ শুনবে না, কেউ নাটক পছন্দ করবে, কেউ করবে না। কিন্তু এইখানে যুক্তিটা ভিন্ন। এইখানে যুক্তি হইল আমি দেখব না, তুমিও দেখতে পারবা না। এইটাই গণতন্ত্র ও কর্তৃত্ববাদের পার্থক্য। এই ধরনের আন্দোলনগুলো আসলে শুধু সিনেমার বিরুদ্ধে না, এইগুলা জনপরিসরের নিয়ন্ত্রণের লড়াই।
কে সমাজে নৈতিক অভিভাবক হবে সেইটার লড়াই। আর এইখানেই আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখি, সমাজে যখন কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তখন কিছু গোষ্ঠী দ্রুত সংগঠিত হয়ে যায়। ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় আরেকটা ব্যাপার আমাকে ভাবায়, যারা সিনেমার বিরুদ্ধে মাঠে নামছে তারা কি সত্যি সবচাইতে বড় সামাজিক সমস্যার বিরুদ্ধে লড়তেছে? বাংলাদেশে শিশু নির্যাতন আছে, শিক্ষা সংকট আছে, মাদক আছে, দুর্নীতি আছে, নারী নির্যাতন আছে, এমনকি ধর্মীয় প্রতিষ্ঠানের ভেতরেও বলাৎকার সহ নানা অপরাধের খবর সংবাদ মাধ্যমে এসেছে বছরের পর বছর। এইসবের বিরুদ্ধে কি আমরা একই মাত্রা জরুরি বৈঠক দেখি, একই মাত্রার ক্ষোভ দেখি, একই মাত্রার সাংগঠনিক তৎপরতা দেখি? না, কারণ এইখানে নৈতিকতা তো ন্যায় বিচারের প্রশ্ন না, এইখানে নৈতিকতা হইল ক্ষমতার প্রশ্ন, কে অন্যের জীবন নিয়ন্ত্রণ করবে সেই প্রশ্ন। ফুকো বলছিলেন, ক্ষমতা শুধু শাসন করে না, ক্ষমতা নির্ধারণ করে কি নিয়ে কথা বলা হবে সেইটাও। বাংলাদেশে আমরা দীর্ঘকাল ধরে সেই ক্ষমতা রাজনীতি দেখতেছি, আওয়ামী আমলেও দেখছি, এখনও দেখতেছি। কিছু গোষ্ঠী নিজেদেরকে সমাজের নৈতিক অভিভাবক হিসেবে কল্পনা করতেছে। তারা বলতে চায় না যে তারা কি করবে, তারা শুধু বলতে চায় অন্যেরা কি করতে পারবে না। আর রাষ্ট্রের সবচাইতে বড় ব্যর্থতা হইল সে এই দাবির সামনে বারবার পিছু হটছে। ব্রিটিশ সমাজবিজ্ঞানী স্ট্যানলি কোহেন এইটারে বলছিলেন মোরাল প্যানিক। সমাজের প্রকৃত সংকটগুলারে আড়াল করে কিছু প্রতীকী বিষয়কে সভ্যতার সবচাইতে বড় শত্রু হিসেবে হাজির করা। ফলে সিনেমা, গান, নারীর স্বাধীনতা এইসব হয়ে ওঠে মহাবিপদ, কিন্তু বাস্তব সমস্যাগুলো অদৃশ্য থেকে যায়। আর এইখানে ব্রাহ্মণবাড়িয়ার ঘটনাটা বাংলাদেশের একটা বৃহত্তর সংকটের প্রতীক হয়ে ওঠে। এইখানে আরেকটা প্রশ্ন করা দরকার, ব্রাহ্মণবাড়িয়ায় যদি একটা সিনেমা প্রদর্শনের নিরাপত্তা নিশ্চিত করা না যায়, তাহলে কাল কোনো লেখকের বই প্রকাশের নিরাপত্তা কে দেবে? কোনো গবেষকের বক্তৃতার নিরাপত্তা কে দেবে? কোনো শিল্পীর প্রদর্শনী নিরাপত্তা কে দেবে? কোনো সংখ্যালঘুর উপাসনা নিরাপত্তা কে দেবে? কোনো ভিন্ন মতের নাগরিকের নিরাপত্তা কে দেবে? রাষ্ট্র নাকি মব? কারণ যেই দিন একটা রাষ্ট্র তার নাগরিকরে বলে তোমার অধিকার আছে কিন্তু আমি সেটা রক্ষা করতে পারবো না, সেই দিন সেই রাষ্ট্র শুধু একটা সাংস্কৃতিক পরিমণ্ডলরে ব্যর্থ করে না, বরং সেই দিন সে নিজের অস্তিত্বে নৈতিক অবস্থানরেও প্রশ্নের মুখে দাঁড় করায়। আর ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় সবচাইতে বড় ক্ষতিটা কিন্তু বনলতা এক্সপ্রেসের হয় নাই, সবচাইতে বড় ক্ষতিটা হয়েছে রাষ্ট্রের। কারণ একটা সিনেমা প্রদর্শনী বন্ধ হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ আরেকবার দেখছে কখনো কখনো আইন নিজে হার মানে না, আইনরে হারায় দেওয়া হয়। তখন রাষ্ট্র নিজেও একটু একটু করে তার বৈধতা হারাইতে শুরু করে। যেই দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান তার কন্যারে নিয়ে সিনেমা দেখতে হলে যান, সেই দেশে ক্ষমতাসীন দল বিএনপির নেতার অনুরোধে ব্রাহ্মণবাড়িয়ায় সিনেমা প্রদর্শনী বন্ধ হয় কিভাবে? এইটা অনুরোধ নাকি নির্দেশ? কোন আশঙ্কার ভিত্তিতে এই অনুরোধ বা নির্দেশ? তাহলে কি বাংলাদেশের সাংস্কৃতিক পরিমণ্ডলের নিয়ন্ত্রণ উগ্রবাদী ডানপন্থীদের হাতে? এই প্রশ্নগুলা রেখে গেলাম। ব্রাহ্মণবাড়িয়ার এই প্রসঙ্গ শুধু বনলতা এক্সপ্রেসের প্রশ্ন না, প্রশ্নটা আরও বড়। বাংলাদেশের শেষ কথাটা কে বলবে? সংবিধান, আইন নাকি মব? রাষ্ট্র নাকি স্বঘোষিত মোরাল গার্জিয়ান? কারণ এই প্রশ্নের উত্তর শুধু একটা সিনেমার ভবিষ্যৎ নির্ধারণ করবে না, এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে বাংলাদেশের গণতন্ত্র, সংস্কৃতি এবং নাগরিক স্বাধীনতার ভবিষ্যৎ। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।